নমস্কার। আপনারা খবরের কাগজ পড়ে বা নানাভাবে জেনেছেন, গতকাল কলকাতার রাসমণিতে প্রাক্তন এমপি মমতা ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের একটা সমাবেশ হয়েছে। সেই সমাবেশে মতুয়াদের দাবি বা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা দেবীর নেতৃত্বে যে অংশ, তারা দাবি করেছে যে মতুয়া এবং অন্যান্য সব উদ্বাস্তু মানুষকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। দাবিটা ঠিকই আছে, তবুও পরিষ্কার করে বললে এটা বলতে হয় যে কোনো দেশ নাগরিকত্ব মানুষকে নিঃশর্তে দেয় না, কিছু শর্ত থাকে। আমরা এখানে যে দাবি করছি সেটা হলো সহজ শর্তে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হোক। সে যা হোক, মমতা ঠাকুর এখনও তৃণমূলের সাথেই আছেন, তিনি এই দাবি করেছেন। আর ওই একই দিনে আরও দুটো সভা হয়েছে। একটা সভা হয়েছে দেগঙ্গায়, সেটা আর এক মমতা দেবীর নেতৃত্বে, সেটা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওটা হয়েছে দেগঙ্গায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মতুয়া এবং উদ্বাস্তুরা সবাই নাগরিক। কেন? কারণ তারা ভোটার তালিকায় তাদের নাম আছে, রেশন কার্ড আছে, ফলে তারা সবাই নাগরিক। তা এই দুই মমতা কিন্তু একই দলে আছেন, একই দিনে মিটিং করছেন। 50 কিলোমিটার দুটো মিটিং স্থলের ব্যবধান হতে পারে, বা 40 কিলোমিটার হবে। দুই রকম কথা বলছেন। আবার ওই একই দিনে ওই ঠাকুর পরিবারের ছেলে, এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বনগাঁর কাছাকাছি ট্যাংরা কলোনিতে একটা মতুয়া সম্মেলনে গেছিলেন। সেখানে তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার CAA 19 K-19 কার্যকরী করবে, K-19 কার্যকরী করবে। তারা এখন কিন্তু এই K-19 কার্যকরী হবে, রুলস বেরোবে, এই কথা বলে। উনিও তাই বলেন। আপনারা একটু লক্ষ্য করুন, কাগজটা পড়ে দেখুন। গত পরশুদিন বা তার আগের দিন এসেছিলেন অমিত শাহ, তিনিও বলেছেন যে এটা কার্যকরী হবে। আমাদের লোককবি অসীম সরকার, তিনিও বলেন কা লাগু করতে হবে, রুলস বের করতে হবে। কিন্তু নাগরিকত্ব পাবে উদ্বাস্তুরা, এই কথাটা এখন আর প্রায় তারা বলে না। কারণ তারাও বোধহয় বুঝে গেছে যে K-19 ওই রুলস বেরোলে, কার্যকরী হলেও মতুয়ারা নাগরিকত্ব পাবেন না। ফলে কথার মধ্যে একটু ফাঁক রাখার জন্যই হয়তো এইসব কথা তারা বলছেন। সে যা হোক, এখন প্রশ্ন হলো যে মমতা ঠাকুর সমাবেশটা করলেন। আমার ধারণা মমতা ঠাকুর উদ্বাস্তুদের নাগরিকত্ব হোক, এটা আন্তরিকভাবে চান, আমার এটা মনে হয়। কিন্তু সেই সাথে এটাও মনে হয়েছে যে গতকাল যে সমাবেশটা উনি কলকাতায় করলেন, সেটাতে নাগরিকত্বের ব্যাপারটা আছে, ঠিক আছে, কিন্তু এর মূল লক্ষ্য আগামী নির্বাচন। আগামী নির্বাচনে পার্টির থেকেও বেশি হলো যে তিনি তার সমর্থক কত আছেন, কী শক্তি তার আছে, টিকিটের একটা ব্যাপার আছে। উনি সম্ভবত এইটাই তার মুখ্য লক্ষ্য ছিল। তা সেটা রাজনীতি যারা করেন তাদের সবারই থাকে, আমি তার জন্য নিন্দামন্দ করতে যাব না, সেটা ঠিক আছে। কিন্তু কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাই নাগরিক,
আর মমতা ঠাকুর বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তা এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও কানে যাচ্ছে। তো তাতে কি মমতা ঠাকুরের যে লক্ষ্য পার্টির কাছে নিজের গুরুত্ব বাড়ানো, সেটা কি ভালো হবে না মন্দ হবে, আমার এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। তো এই একটা বিষয়। এখন মূল যে বিষয়টা সেটা হলো যে K-19 লাগু হবে, কার্যকরী হবে, যেটা বলছেন বিজেপি নেতৃবৃন্দ, শান্তনু ঠাকুর। তা K-19 লাগু 4 বছর হয়নি কেন, তার একটা কৈফিয়ত তাদের দেওয়া উচিত। এরকম দৃষ্টান্ত কিন্তু ভারতের পার্লামেন্টে নেই যে আইন হয়ে গেছে 4 বছর 4.5 বছর তার রুলস তৈরি হয় না, এরকম দৃষ্টান্ত বোধহয় নেই। দেখবেন 2003 সালে ওই বিজেপি তারা নাগরিকত্ব আইন সংশোধন করেছে, রুলস 2003 সালেই বেরিয়েছে। এরকমই হয়, কোনো ক্ষেত্রে 1-2 মাস, 10-15 দিন, 3 মাস দেরি হয়, এটাও কোনো ক্ষেত্রে হয়েছে। আসলে তারা রুলস বের করেনি কারণ এই আইনটা নিয়ে তারা দীর্ঘদিন রাজনীতি করতে চায়। এই মূলঝুটি ঝুলিয়ে রেখে তারা উদ্বাস্তু মানুষের ভোট সংগ্রহ করতে চায়। তাদের কাছে ভোটটাই বড় ব্যাপার, উদ্বাস্তুদের সমস্যাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা আমার বলে দেওয়ার দরকার নেই, আমার মনে হয় প্রত্যেকটা মতুয়া এবং উদ্বাস্তু এটা বোঝেন। 10 বছর ধরে তারা বলে যাচ্ছেন, এখন 24-এ আবার নির্বাচন 2-3 মাসের মধ্যে হবে, কি হবে বলা যায় না। হেরে গেলে তো এতদিনকার সব প্রতিশ্রুতি চলে গেল। তাদের ইচ্ছে থাকলে তাদের সময়কালে তারা যেমন তড়িঘড়ি নানান আইন পাশ করছেন, কোনো ক্ষেত্রে সবাইকে বের করে দিয়ে তারা আইন পাশ করে নিচ্ছেন, এটাও করতে পারতেন, বা এই রুলসটাও তারা প্রকাশ করতে পারতেন, এটা কার্যকরী করার পথ পরিষ্কার করতে পারতেন। আসলে এটা কার্যকরী, রুলস বেরোলেও কার্যকরী হলেও কার্যকরী হয়নি, এটা কিন্তু আরেকটা প্রশ্ন। কার্যকরী হয়নি এটা নয়, তা রুলস বের হলেও এই আইনে নাগরিকত্ব হয় না, হবে না। এটা আমরা 2016 সালে যখন থেকে বিলটা এনেছে তখন থেকে বলছি। অনেক অন্যরকম ভাবছেন, কিন্তু আমরা প্রথম থেকে বলছি। আর এই 4 বছর আগে যদি রুলসটা ওরা বের করে দিত, তাহলে এই 4 বছরের মধ্যে আমরা যে কথা বলছি যে এই আইনে নাগরিকত্ব হয় না, এইটা মানুষ বুঝে যেত। আর এই বুঝে গেলে এইটা নিয়ে বিজেপির যে ভোট পাওয়ার যে সম্ভাবনা, ভোট পাওয়ার যে রাজনীতি, এইটা চলতো না। সেই ভয়ে তারা রুলসটা বের করেনি। আবার একটা প্রশ্ন আছে, K-19 লাগু হয়েছে কিনা। দেখুন, K-19 লাগু হয়ে গেছে। যারা একটু বোঝেন তারা একটু ভাবলেই বুঝতে পারবেন। একটা বিল পার্লামেন্ট পাশ করে দিয়েছে, তারপরে রাষ্ট্রপতি সই করেছে, তার মানে হচ্ছে যে সেটা আমাদের দেশের এখন আইন। এবং দেশের আইন, একটা আইন সবসময় কার্যকরী হয় না, প্রয়োজনের সময় কার্যকরী হয়, প্রয়োজন হলেই কার্যকরী করা যায়। ফলে এই আইনটা কিন্তু এখন আমাদের দেশে বলবৎ আছে। রুলসটা লাগে প্রশাসনের ক্ষেত্রে, অফিসারদের ক্ষেত্রে ওই আইনটা কি করে কার্যকরী করবে। ধরুন কেউ নাগরিকত্বের দরখাস্ত করলো, কীভাবে সেটাকে ডিসপোজ অফ করবে, নাগরিকত্ব দেবে কি দেবে না, কী কাগজপত্র চাইতে হবে কি হবে না, এইগুলো রুলসে থাকে। কিন্তু আপনি দেখুন আদালত কিন্তু এসব টুলসের ব্যাপার না। আদালত, আইন হয়েছে, আইন, দেশের আইন, আদালত রায় দেবে সে আইন অনুসারে। এবং ইতিমধ্যে এই K-19 অনুসারে, এই K-19 কে ভিত্তি করে 3-4টে রায় কিন্তু হাইকোর্ট দিয়েছে। তা আমি দূরের হাইকোর্ট বাদ দিলাম, ধরুন আমাদের ক্যালকাটা হাইকোর্ট, আলো রানী সরকার দক্ষিণ বনগাঁ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, তার বিরুদ্ধে তিনি হেরে গেছিলেন, তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন, হেরে গেছিলেন 2004 ভোটে, তিনি হাইকোর্টে গেছিলেন। এবারে তার বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপির ক্যান্ডিডেট, যে উনি ভারতীয় নাগরিকই নন। এবং আলটিমেটলি সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের, তারপরে ডিভিশন বেঞ্চ, তারা রায় দিয়েছে
যে আলো রানী সরকার ভারতীয় নাগরিক নয়। তো তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন মানে যে কেউ বোঝেন তার ভোটার কার্ড আছে, আই কার্ড আছে, তা না হলে দাঁড়াতে পারে না। ছোট দল না, তৃণমূলের মতো বড় দল, সেই দলে দাঁড়িয়েছেন। 1000 ভোট এদিক ওদিক হয়ে গেলে এমএলএ হয়ে যেতেন। তা সব আছে, কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে তিনি ভারতীয় নাগরিক নন। কিন্তু নাগরিক নন বলার পর আপনি পুরনো যত রায় দেখবেন, যখনই নাগরিক নয় তাকে পুশব্যাক করতে বলে, ডিপোর্ট করতে বলে দেশ থেকে। আর যতদিন ডিপোর্ট করা না যাচ্ছে, পুশব্যাক করা না যাচ্ছে, জেলে ভরে রাখতে হয়, জেলে ঢোকাবার নির্দেশ দেয়। কিন্তু এক্ষেত্রে তা হাইকোর্ট দেয়নি। কেন দেয়নি? কারণ K-19 বলছে হিন্দুরা এদেশে অনুপ্রবেশকারী নয়, তারা এখানে থাকতে পারে, তাদের পুশব্যাক করা যাবে না, জেলে ভরা যাবে না। যে কারণে ক্যালকাটা হাইকোর্ট তাকে পুশব্যাক করার বা জেলে পড়ার নির্দেশ না দিয়ে নির্দেশ দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে নির্বাচন কমিশনকে। তার মানে হলো নাগরিক না হলে ভোটার হওয়া যায় না, ভোটার লিস্টে নাম তোলা যায় না। আমাদের অনেকের আছে, সেটা আছে, নালিশ হলে ওই আলো রানী সরকারের মতোই হবে। ওই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নিতে, তার মানে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দাও। তাহলে এটার সাথে একটু মিলিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা কি মেলে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মিলছে না, এবং তার প্রশাসনও মানে না। আপনারা জানেন, যারা পাসপোর্ট করতে গেলে, কাস্ট সার্টিফিকেট পেতে গেলে বা যে কোনো ব্যাপারে আপনি আধার কার্ড, ভোটার কার্ড দেখালে মমতা সরকারের ডিআইবি, মমতা সরকারের গভর্নমেন্ট, পুলিশ মানে? আমার মনে হয় প্রত্যেকটা লোকে একটাই উত্তর দেবেন, মানে না। তা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার প্রশাসনই মানে না, তার মানে কি ওটা আইন না। এবং এইটা যে আইন না, এইটা না জেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এমন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আইনটা জানেন এবং তিনি জানেন যে এরা নাগরিক নয়। এখন আপনি বলতে পারেন যে আপনি কি করে বলছেন? তো এইটা আমি কি করে বলছি সেটা একটা প্রমাণ দেখুন একটু। আপনারা ওখানে বসে আছেন, বোধহয় পড়তে পারবেন। দেখুন, এটা কি পড়তে পারছেন আপনারা? পড়া যায়? দেখুন তো, পড়া যাবে না, হ্যাঁ, এভাবে পড়া যায় না। কিন্তু আমি একটুখানি পড়ে শোনাই। এইটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2016 তারিখের আনন্দবাজার কাগজ। তাতে একটা কোট আনকোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা এখানে ওনারা লিখে দিয়েছেন। আমি একটু পড়ে শোনাই। বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাংলাদেশ থেকে আসা যে মানুষগুলো এ রাজ্যে 5 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তারা নাগরিকত্ব পেতেই পারেন। তাহলে এই যে বলছেন নাগরিকত্ব পেতেই পারেন, এইটার মানে তো নাগরিক নন বলে নাগরিকত্ব পেতেই পারেন এইটা বলার প্রয়োজন হচ্ছে। অথচ কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই তিনি নাগরিক। গতকাল দেগঙ্গাতেও উনি কর্মী সভা ডেকে সেই একই কথা বলেছেন। এই রিপোর্টের আর একটা অংশ আছে, শুরুটা কেমন আছে দেখুন। তিনি বলছেন, একদম শুরুতে কি বলছেন, যে বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার জেলা শাসকদের হাতে ফেরানো হোক। খুব শীঘ্র নবান্ন এই মর্মে দাবি সনদ দিল্লিতে পাঠাবে বলে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে জানিয়েছেন মমতা। তারপরে আরও লিখেছে, মুখ্যমন্ত্রী বলেন 1985 সালের আগে পর্যন্ত বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করতে পারতেন জেলা শাসকেরা। পরে সন্ত্রাসবাদের নাম করে কেন্দ্র তা কেড়ে নেয়। মমতার কথায়, কোট, বাংলাদেশ থেকে আসা মানুষগুলো
এ রাজ্যে 5 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মনে করি তারা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন, যেটা আগেও আরেকবার পড়ে আমি শুনিয়েছি। তাহলে এটা দেখুন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যে কথা বলছেন, বা দেগঙ্গাতে কালকেও কর্মী প্রশিক্ষণ যে কথা বলতে হবে মাঠে ঘাটে বলে উনি শিখিয়ে দিলেন, তার সাথে এই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে প্রেস কনফারেন্স করে উনি মন্ত্রিসভার সিদ্ধান্ত বলেছিলেন, সেটা মিলছে না। তো এইভাবে উদ্বাস্তুদের ধোঁকা দেওয়া হচ্ছে। আর এই রিপোর্টটা করার সময় আনন্দবাজার আবার বিরোধীদের কাছে প্রশ্ন করেছেন, টেলিফোন করে জিজ্ঞেস করেন, যেভাবে প্রশ্ন করেছেন। আব্দুল মান্নান তখন ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা, বিরোধী দলের নেতা, তাকে জিজ্ঞেস করেছেন টেলিফোন করে। তখন আব্দুল মান্নান বলেন, কোট 1985-86 সালে এমপি হিসেবে মমতাই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিংহকে আর্জি জানিয়েছিলেন নাগরিকত্ব সংক্রান্ত এই দায়িত্ব রাজ্যের হাতে রাখা উচিত নয়। তখন পশ্চিমবঙ্গে বাম সরকার ছিল বলেই কি তিনি এই অবস্থান নিয়েছিলেন, আনকোট। এটা আব্দুল মান্নান বলেছেন। তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান, তাদের যে মিথ্যা ভাষণ, প্রতিশ্রুতি, আশ্বাস, এ সম্পর্কে আমরা খানিকটা বুঝলাম। আমরা এইবারে একটুখানি কথা বলি, সেটা হলো যে এই যে অমিত শাহ বা এর আগে মোদিও ঠাকুরনগর এসছেন, শান্তনু ঠাকুর বলছেন, আমাদের লোককবি অসীম সরকার বিজেপির এমএলএ উনিও বলছেন যে K-19 লাগু হবে। তা আমি ধরে নিলাম K-19 লাগু হলো। ওনারা বলতে চাইছেন যে আসলে K-19 লাগু হলে নাগরিকত্ব সবাই পেয়ে যাবেন, কিন্তু আসলে K-19 আইনটাতে নাগরিকত্ব পাওয়া যাবে এরকম কোনো কথা নেই। আইনটা মাত্র একটা বাক্যের আইন। ফলে আপনারা যে কেউ আমার কথা না শুনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে, অমিত শাহের কথা না শুনে, মোদির কথা না শুনে, শান্তনু ঠাকুর বা অসীম সরকারের কথা না শুনে নিজেরা একটু দেখে নিন না। আইনটা আমি একটু বলে দিই। আইনটা হচ্ছে 2003 সালে বিজেপি একটা আইন করে, মানে এটা কোনো ধারা সংশোধন না, নাগরিকত্ব আইনে একটা নতুন ধারা যুক্ত করে। সেই ধারাটার নম্বর হলো, সেকশন হলো 21B। 21Bতে বলেছিল পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো ধর্মের লোক, হিন্দু হোক আর মুসলমান হোক, ভারতে অনুমতিপত্র না নিয়ে আসলে বেনাগরিক, বা অনুমতি নিয়ে আসলেও অনুমতির সময়সীমা পার হয়ে যাওয়ার পরে ভারতে থেকে গেলে তিনি অনুপ্রবেশকারী। আর এই যে অনুপ্রবেশকারী, এরা কোনোভাবে ভারতের নাগরিকত্ব পাবে না। এই আইনটা বিজেপি করে। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। তা প্রধানমন্ত্রী তো আইন করে না, আইন পার্লামেন্ট করে। তবে ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ওই মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আবার এটাও ঠিক, পার্লামেন্টে যখন পাশ হয়েছে তখন আমরা পুরোপুরি জানি না পাশ হয়ে গেছে, খুব বিরোধিতা কেউ করেছে কিনা জানি না। তবে কয়েকদিন আগে সিপিএম নেতাদের সাথে আমাদের একটা বৈঠক ছিল, সেখানে উনি বলছিলেন যে না, সিপিএম এই আইনে বিরোধিতা করেছিলেন। করতেও পারেন, তারা বলছেন যখন। তো যাই হোক, পার্লামেন্ট এই আইন করে, বিজেপির পরিকল্পনায় আইনটা তৈরি হয়। তাতে বলেছিল যে সবাই অনুপ্রবেশকারী। কিন্তু আইনটা পাশ হওয়ার পরে মজার ব্যাপার হলো, এবং এটা হচ্ছে বিজেপিকে যারা একটু বুঝতে চান যে কীরকম ধাপ্পাবাজ, মিথ্যে কথা বলে একটা দল, তার প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যে কথা বলছে, সেটা হচ্ছে এই আইন পাশ হলো, কিন্তু তার পরের দিন থেকে আরএসএস, বিজেপি, বজরং দল, ওদের যে বিভিন্ন উইং এবং পার্টি,
তারা প্রচার শুরু করে হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। কিন্তু আইনে কিন্তু ছিল হিন্দু মুসলমান সবাই অনুপ্রবেশকারী বিনা পাসপোর্টে আসলে। তো এইটা তারা চালিয়েছে বহুদিন, মানুষকে বিভ্রান্ত করেছে, ভুল বুঝিয়েছে। এবং তারা যে মিথ্যে কথা বলছিল, দেখুন তারা নিজেরাই আবার নিজেরাই প্রমাণ করলো। কিভাবে? তারা এই যে এই কার-19 যেটা ক্যাব 16 ছিল, 16 সালে যখন বিলটা আনলো তখন বলল যে ওই যে সেকশন 21B, তার থেকে 3টে দেশের 6টা সম্প্রদায়কে ছাড় দেওয়া হলো, তাদের আর অনুপ্রবেশকারী বলা হবে না। মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ছাড় দিল যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসেছে। তাহলে এই যে ছাড় দিল মানে 2003 সালে তারা অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল বলেই ছাড় দেওয়ার প্রশ্ন হলো। ফলে এই যে কার-19 যেটা ওরা গর্ব করে বলছে, এইটা কিন্তু বিজেপির কোনো ক্রেডিট না। বিজেপি 2019 সালের 16 বছর আগে হিন্দুদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে অনেক হয়রানি করেছে, অনেক জেল জরিমানা হয়েছে। তারপরে দীর্ঘ লড়াইয়ের পর উদ্বাস্তু এবং মতুয়ারা লড়াই করেছে। লড়াই করতে করতে এই ইস্যুটা জনপ্রিয় হয়েছে, বিজেপির পশ্চিমবঙ্গে পার্টি করা মুশকিল হয়ে যাচ্ছে। তখন তারা দেখলো যে এ তো মুশকিল হয়ে যাচ্ছে এটা, ফলে তারা বাধ্য হয়ে এই ক্যাব 16 আনে, যেটা কার-19 হয়েছে। তো কার-19-এ কী বলেছে ওই যে সেকশন 21B, যেখানে হিন্দু মুসলমান সবাইকে আমরা অনুপ্রবেশকারী বলেছিলাম, তার থেকে হিন্দুদের ছাড় দেওয়া হলো। আর কিচ্ছু বলেনি। তার মানে কি আপনি নাগরিক? না, তার মানে আপনি নাগরিক নন। এবং সুবিধে সেটুকু আমি রাজনাথ সিংয়ের ভাষাতেই আপনাদের বলে দিই। আপনারা দেখতে চাইলে আমি সেটা এখানে দেখাতে পারি। আমাদের দেশের পার্লামেন্টারি সিস্টেম হলো যে যখন কোনো বিল পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে যখন পেশ হয়, তখন মেম্বাররা আলোচনা করবেন, ওই বিলের উপরে আলোচনা হবে, তারপরে তো পাস হবে বা রিজেক্ট হবে, যা হবে আলোচনাটা হবে। সেই জন্যে একটা লিখিত ডকুমেন্ট বিলটা পাশের সাথে সাথে একটা বিবৃতি পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে দিতে হয়। সেইটার নাম হয় সব ক্ষেত্রে, সব আইনের ক্ষেত্রে, সব বিলের ক্ষেত্রে একই নাম। সেইটা হলো স্টেটমেন্ট অফ রিজনস অ্যান্ড স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস। মানে কী কারণে সরকার বিলটা আনছে এবং কি ওই বিলের লক্ষ্য উদ্দেশ্য, এইটা এক কথায় সংক্ষেপে জানাতে হয়। এবং তারপরে তার উপরে আলাপ আলোচনা করে ওটা পাস হয় বা ফেল হয়, যা হবে। তা এইটা যখন ক্যাব 16 এলো, সেদিন রাজনাথ সিং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এটা করেছিলেন। তো এইটার তারিখটা ছিল 2016 সালের 15 জুলাই। তা সেইটাতে রাজনাথ সিং 16 সালে বলছেন যে এখন যে নাগরিকত্ব আইন দেশে কার্যকরী আছে, তাতে ওই 3 দেশের 6টা সম্প্রদায় অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত, যে কারণে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করার যোগ্য নয়। আমরা এই বিল আনলাম, ওই 16 সালের বিল। যদি এই বিল আইনে পরিণত হয়, যেটা হয়েছে কার-19, তাহলে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই 3 দেশ থেকে আসা, তারা ভারতের নাগরিকত্বের জন্যে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। মানে আপনি বা হিন্দুরা নাগরিকত্বের আবেদন করার যোগ্য হয়েছেন কার-19 বলে, নাগরিক নন। এইবারে ধরুন আপনি একটা দরখাস্ত করলে তার সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে, কীভাবে অফিসার সেটাকে স্ক্রুটিনি করবে, ইত্যাদি ব্যাপারগুলো থাকে। আপনারা জানেন কাস্ট সার্টিফিকেট করতে গিয়ে কত কিছু লাগে। তো সেইটে রুলসে লেখা থাকে, সেইটা দেখে অফিসাররা ঠিক করে কী কাগজ চাইবেন না, ইত্যাদি। তা সেইটা এখন অবধি রুলসটা বের করেনি। কেন বের করেনি সেটা আগে বলেছি। রুলস বের করলে এতদিন মানুষ বুঝে যেত যে এই আইনে নাগরিকত্ব হয় না, সেই জন্যই তারা করেনি। এখন এই আইনটা যখন তারা
সালে আনে, তখন বিরোধীরা দাবি করে যে এটা খুব গুরুত্বপূর্ণ আইন, এই আইন তড়িঘড়ি পাশ করা ঠিক হবে না। যে কারণে বিরোধীরা দাবি করে যে এটা জেপিসিতে পাঠানো হোক। জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, মানে বিভিন্ন দলের এমপিদের নিয়ে একটা কমিটি করে বিরোধী সরকার পক্ষ সব দলের এমপিরা থাকবেন, সেটা নিয়ে বিশদে আলোচনা হোক। তো এই দাবি মেনে নেয় বিজেপি সরকার, মেনে নেয় এবং একটা জেপিসি গঠন হয় 30 জন এমপি নিয়ে, 20 জন লোকসভা, 10 জন রাজ্যসভার। সেই জেপিসিতে এমপিরা, বিশেষ করে বিরোধী দলের এমপিরা, তারা জিজ্ঞেস করেছিল মোদী সরকারের কাছে, মানে মোদী তো যান না, হোম ডিপার্টমেন্টের সেক্রেটারি, পররাষ্ট্র দপ্তরের, বিদেশ দপ্তরের সেক্রেটারি, আইন দপ্তরের সেক্রেটারি, মোদী সরকারের হয়ে তারা গেছেন, তাদের জিজ্ঞেস করেছে বিরোধী এমপিরা ওই জেপিসির। এবং সেইটা দেখেন, এই যে জেপিসি রিপোর্টটা দেখেন, কিন্তু আমাদের বের করা নয়, এটা মোদী সরকারই বের করেছে এই জেপিসিটা। এটা 189 পাতার রিপোর্ট। তো এই জেপিসিতে যে প্রশ্ন করছে এমপিরা, সরকার তার কি জবাব দিচ্ছে, এইটা কিন্তু আসলে সরকারি ডকুমেন্ট। ওই মোদি এসে ভোটের জন্যে ঠাকুরনগর মাঠে কি বললেন, ওইটা কিন্তু বিশ্বাসযোগ্য কোনো দলিল নয়। এইটা হচ্ছে গভর্নমেন্টের বক্তব্য, সঠিক বক্তব্য, দলিল। তো সেখানে জিজ্ঞেস করেছে যে এই আইনটা যে হলো, এই আইন যদি পাশ হয়, এই যে ক্যাপটা এনেছেন 16 সালে, এটা পাশ হলে কত উদ্বাস্তু মানুষ নাগরিকত্ব পাবেন। তখন মোদী সরকার বলছে এইটা পেলে 31,313 জন হবেন ইমিডিয়েট বেনিফিশিয়ারি, মানে এক্ষুনি 31,313 জন মানুষ নাগরিকত্ব পাবেন। তো তখন এমপিরা জিজ্ঞেস করেছে বিরোধী এমপিরা, তারা কারা? তখন এইখানে দেখুন, এই প্যারাগ্রাফটা, এটা দেখুন, দেখেছেন একদম 31,313 জন। আমি পড়তে পারছি, কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে, ওই যে দাগমারা বাদিকে কলম দিয়ে। তার মধ্যে উনি ব্রেকআপও বলে দিয়েছে যে হিন্দু হচ্ছে 25,447 জন, শিখ হচ্ছে 5,807 জন, খ্রিস্টান 55 জন, বুদ্ধিস্ট 2 জন, আর পার্সি 2 জন। বলছে এই 31,313 জন নাগরিকত্ব পাবেন। তো বলছে এরা কারা? তো বলছে এরা হচ্ছে ওই ধর্মীয় কারণে যারা নির্যাতিত ভারতে এসেছেন, তারা এসেই সরকারকে জানিয়েছেন। সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, তার নাম হচ্ছে FRO, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। বললো ওই FROতে এসে তারা নাম নথিভুক্ত করেছে যে আমি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছি। এইরকম সরকারের কাছে ডকুমেন্ট আছে 31,313 জন। বলছে ওই 31,313 জন নাগরিকত্ব পাবেন, এবং ইতিমধ্যে সরকার তাদের লং টার্ম ভিসাও দিয়েছে ভারতে থাকার জন্য, তারাই নাগরিকত্বটা পাবেন। তো বলেছে তারপরে পরের প্রশ্ন করেছে, এই যে তার পরের প্রশ্নটা হচ্ছে এই যে 2.18, আগের প্রশ্নটা হলো 2.17, পরের প্রশ্নটা হচ্ছে 2.18। সেটা কী হচ্ছে, আস্ক টু স্টেট ফেট অফ আদার পিপল। মানে এমপিরা জিজ্ঞেস করছেন তাহলে আর যত উদ্বাস্তু তাদের কি হবে, আর যত লোক তাদের কি হবে? তখন মোদী সরকার বলছে যে যারা দেশ ত্যাগ করে এসেই FROতে নাম লেখাননি, যে ধর্মীয় কারণে তারা নির্যাতিত হয়ে এসেছেন, তাদের আর এতকাল পরে আর ওইটা প্রমাণ করা সম্ভব নয় যে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন। ফলে তারা এই K-19 হওয়ার পরেও নাগরিকত্ব পাবেন না। একদম পরিষ্কার এখানে বলে দিয়েছে যে তারা পাবেন না, এটা মোদী সরকার বলে দিয়েছেন। তো তারপরেও আবার বিরোধী এমপিরা বলছেন তবুও যদি কেউ দরখাস্ত করে, এটা হচ্ছে 2.19, না 2.17, 2.18, ওই 2.18-এ তারপরেও আরেকটা প্রশ্ন করেছে, যদি তারপরেও কেউ করে
তা বলছে যদি তেমন কেউ করে, উপযুক্ত প্রমাণ দিয়ে একটা অ্যাফিডেভিট সহকারে যদি কেউ আবেদন করে, তাহলে সরকারের যে এজেন্সিজ আছে, মানে এই যে সব পুলিশ টুলিশ ইত্যাদি ইনক্লুডিং তারা ওইটা তার ক্লেম বাংলাদেশে সে ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন কি হননি ইত্যাদি ইত্যাদি সেটা এনকোয়ারি করবে। এনকোয়ারি করে যদি প্রমাণ হয় যে তার দাবি ঠিক, তাহলে নাগরিকত্ব পেলেও পেতে পারেন। আমাদের মনে হয় যে এই পদ্ধতিতে কারো নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। তো এইটা তারা বলেছে, এটা জেপিসিতে বলেছে, এটা ডকুমেন্ট, এটা আপনাদের দেখালাম। কিন্তু মাঠে ময়দানে তারা ভোট পাওয়ার জন্য অন্য কথা বলছেন। তাহলে দেখুন, এই বিজেপি আর তৃণমূল দুইজন দুই দিক দিয়ে কিন্তু মিথ্যে কথা বলছেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। এখন আমাদের শান্তনুবাবু, ঠাকুরবাড়ির ছেলে শান্তনুবাবু, তার নেতারা, তার প্রভুরা যা বলেন তাই উনি বলেন। উনি এসব বোঝেন বলে অন্তত আমার তো জানা নেই। তা আমি ট্যাংরার সেই মতুয়া সম্মেলনের উদ্যোক্তাদের বলি যে দেখুন, আপনাদের প্রধান মশাই গেছিলেন ইয়েতে, ওই যে দেগঙ্গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কুমন্ত্রণা দিয়ে দিয়েছে, বলেছে ভোটার কার্ড থাকলে ইত্যাদি। সেটা প্রধান সাহেব জেনে এসছেন, বা তৃণমূলের নেতারা 2-4 জন যারা গেছিলেন তারা জেনে এসছেন। এবার তারা তাদের মতো করে মানুষকে বোঝাবেন। এখন এই মতুয়া যারা সম্মেলনে আসেন তারা তো আমজনতা, তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও মিটিংয়ে যাওয়ার ক্ষমতা নেই, তারপরে মোদি সাহেবের সাথেও সরাসরি কথা বলার ক্ষমতা তাদের নেই। সেক্ষেত্রে শান্তনু ঠাকুর গেছেন, তার আমজনতা তো এটা ইন্টারাকশান করার একটা সুবিধা আছে যে মন্ত্রীমশাই নাগরিকত্বের প্রশ্নটা কী আপনি একটু বলুন, তাতে অপরাধটা কী। শান্তনু ঠাকুর তার কথা বলবেন, মতুয়ারা প্রশ্ন করবেন, তার থেকে তারা বুঝে নেবেন। এইটাই তো বড় বড় নেতাদের সাথে, মন্ত্রীদের সাথে সাধারণ মানুষের ইন্টারাকশন হওয়ার সুযোগ। তো সেইটা আপনারা আটকাচ্ছেন কেন? যে এটা ধর্মীয় জায়গা, এটা কী ধর্ম? মতুয়া ধর্মটা কী ধর্ম? মতুয়া ধর্ম তো গীতলাপাটের ধর্ম নয় কি, তাই কি? মতুয়া ধর্ম তো গারস্থ ধর্ম, গৃহস্থের ধর্ম। গৃহস্থের নানা সুযোগ সুবিধে সমাধান, এইটের মন্ত্রণা, এটার পরামর্শ, এটার উপদেশই তো মতুয়া ধর্ম দেয়। তা মতুয়ারা এক জায়গায় হলে এইটা নিয়েই তো আলোচনা করার কথা, যেটা 20-22 বছর ধরে মতুয়ারা নাগরিকত্বের জন্য দরখাস্ত করছে। নাগরিকত্বের মতোটা বিষয়, কালকে দেশে বাস করতে পারবেন কি না সেটা মন্ত্রীদের পাচ্ছেন, তাদের কাছে শুনবেন, তারা বলবেন, জানার বোঝার চেষ্টা হবে। এবং মন্ত্রী শুধু নয়, মতুয়াদেরও যারা নেতা, তাদেরও তো এইটাই তো সম্মেলনে আলোচনা হওয়া উচিত। আর আপনারা বলছেন এখানে এসব আলোচনা হবে না। আমি তো জানি সে 2004 সাল থেকে যে জায়গায় সম্মেলন হয় মতুয়াদের, যেখানেই অনুষ্ঠান হয়, মহোৎসব হয়, সেখানে এটা কিছু না কিছু আলোচনা হয়। ওই বড় মাকে সবাই মানেন, বড় মা যেখানে যেতেন সেখানে গিয়েই 2 কথা, শুধু ওই 4-5টা কথা বলতেন, 1-2 সেন্টেন্স ওই বলতেন যে তোরা এইটা নিয়ে কিছু একটা কর, নাহলে তোদের গরু ছাগলের মতো আবার তাড়িয়ে দেবে। ফলে এইটা আজকে আবার নতুন ট্রেন্ড ট্যাংরা লাগিয়ে দিচ্ছে কেন? আসলে মুশকিল হচ্ছে যে ওরা ভয় পাচ্ছেন এক অংশের মানুষ যে এটা হলে মমতার যে স্ট্যান্ড সেটা আবার ফাঁস হয়ে যায় কিনা। আবার একদল মতুয়ারা যারা বিজেপি করেন তারাও ভাবছেন আবার বেশি প্রশ্ন করলে তার মধ্যে থেকে বিজেপির যে গোপনীয়তা, বিজেপির যে ধাপ্পা, সেটা ফাঁস হয়ে যায় কিনা। এইসব বিষয়গুলো চলছে। তো আমার মনে হয় যে মতুয়াদের আমি বলি যে যারা সত্যি সত্যি নাগরিকত্বটা নিয়ে ভাবছেন যে এটা একটা সমস্যা, যারা ভাবছেন ও কি হবে, কিছুই হবে না, সবার যা হবে তাই হবে। কিন্তু দাদা, ওইরকম সবার যা হবে তাই হবে বললে তো হয় না। আমরা কত মানুষ মানে 140-50 কোটি দেশের মধ্যে আপনারা কয়জন হিসেবে আসে না। যা ভাবছেন তা নয়। একটা লোক কি হলো না হলো ওতে ভারত রাষ্ট্রের কিছু যায় আসে না। আর আপনারা এত মানুষ বাংলাদেশে তো ডাবল ছিলেন, নমশূদ্ররা, মতুয়ারা, তো চলে আসলেন কেন? এখনও তো ওখানে প্রায় 1.5-2 কোটি লোক চলে আসছে। এত মানুষ তো চলে আসলেন কেন? ওই অত মানুষ হলে হয় না। দেশের আইন কানুন অবস্থা
এটা বুঝে চলতে হয় এবং সেটা থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে হয়। তো আমার মনে হয় এরকম একটা অবস্থায় এখন আমার যেটা মনে হয়, কারণ আমি অনেক দিন নিয়ে বিষয়টা চর্চা করি বলেই খানিকটা আজ করতে পেরেছি, যে বিজেপি এই আইনটার বিজেপি এই নাগরিকত্ব সমস্যার সমাধান করতে আগ্রহী নয়। মানে নিতান্ত বাধ্য না হলে তারা করবে না, তারা উদ্বাস্তুদের ভালো চান না। তৃণমূল সেই একই খেলা খেলছেন। আমি যে কাগজ আপনাদের দেখালাম, প্রেস স্টেটমেন্ট দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায়েরই, আর কালকে যা দেগঙ্গায় বললেন আপনারা শুনলেন, তারাও কোনো রকমে তাইরে নাড়ে করে তার সময়টা পার হয়ে যেতে চায়, এই সমস্যার সমাধান করতে চায় না। ভাবে এইটা করতে গিয়ে আবার কী দিয়ে কী হয়, এটা আমার পার্টির পক্ষে চলে যায় না বিপক্ষে চলে যায়, এইভাবে যে কয়দিন আছে সময়টা পার করে দিতে চায়। এই অবস্থায় আমার মনে হয় আমরা সেই চেষ্টাও করছি। ধরুন এতদিন তো মতুয়ারা বলেছে, উদ্বাস্তু সংগঠন বলেছে, কোনো পার্টি বলেনি। তৃণমূল, কংগ্রেস তারা কোনো স্ট্যান্ড নেয়নি, কোনো পরিষ্কার কথা বলেনি। আর পরিষ্কার কথা বলেনি বলেই বিজেপি কিন্তু আসলে মানুষকে বোকা বানাতে পেরেছে। এই কথাগুলোই কংগ্রেসকে আমরা বলছি। এই গত সপ্তাহে দিল্লিতে গিয়ে খাড়গে সাহেবের সাথে দেখা করেছি, কংগ্রেসের প্রেসিডেন্ট তারিক আনোয়ার, ওদের এআইসিসির একজন খুব প্রভাবশালী এআইসিসি জেনারেল সেক্রেটারি, তার সঙ্গে দেখা করেছি। তিনি ইউপি আমলে কৃষিমন্ত্রী ছিলেন। আমরা অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেছি, তিনি এখন প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট শুধু নন, তিনি এখন কার্যকরী কমিটির কংগ্রেসের মেম্বার, বিরোধী দলের নেতা লোকসভায়, তার সাথে কথা বলেছি। এবং তারা মোটামুটিভাবে আমাদের সব কথা শুনে তারা নীতিগতভাবে মনে করছেন যে এইটা তাদের পার্টির জায়গা থেকে চেষ্টা করা উচিত, যাতে মতুয়াদের নাগরিকত্বের জন্য একটা আইন নতুন করে তৈরি হয়, সহজে যাতে তারা নাগরিকত্ব পেয়ে যান। আমরা সিপিএমের সাথে কথা বলেছি, সুজন চক্রবর্তীর সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। গতকালও আমি টেলিফোন করে বলেছি যে আপনারা এটা নিয়ে একটা কিছু বলুন। উনি গতকালও আমাকে বলেছেন আমরা দিন সাতেকের মধ্যে এটাকে একটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়তো নিতে পারবো। তো আমরা এই চেষ্টাটা করছি যে মতুয়াদের সাথে সাথে অন্তত বড় বড় দলগুলো যদি বিষয়টা তোলে, তারা যদি ক্ষমতায় যায় একটা প্রশ্ন, তাহলে তো ঝামেলাটা, তারা যদি এটা টেক আপ করে এবং ক্ষমতায় যায় তাহলে তো মিটে গেল। যদি তার ক্ষমতায় নাও যেতে পারে, মানে এইসব বড় বড় দল বিরোধী অবস্থানে থেকেও যদি এটা চেষ্টা করেন, মতুয়ারা চেষ্টা করেন, উদ্বাস্তুরা চেষ্টা করেন, তাহলে সমস্যার একটা সমাধান হতে পারে। তো আমি সবাইকে বলবো যে ওই মিথ্যা মোহ ত্যাগ করে, ওই মিথ্যা মোহে মতুয়াদের মধ্যে, উদ্বাস্তুদের মধ্যে রাজনৈতিক ভাগাভাগি না করে, অন্যান্য প্রশ্নে ভাগাভাগি করেন, পার্টি করেন, অন্তত নাগরিকত্বের প্রশ্নে এক জায়গায় আসুন, একমত হন, একসাথে লড়াইয়ে নামুন। তারপরে পায়ের তলে মাটিটা শক্ত হোক, নাগরিকত্বের ব্যাপারটা পরিষ্কার হোক, তারপর যে পার্টি করুন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এর থেকে আরও অভিজ্ঞতাও অনেকটা হবে, এটা করুন। সেই জন্যে আজকে দাবি তুলুন। আমরা যেটা তুলেছি এবং যেটা কংগ্রেস এবং সিপিএমকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, দেখুন এই উদ্বাস্তুরা দরখাস্ত করে নাগরিকত্ব পাবেন, এই দরখাস্ত করতে সাহসই পাবে না। একজন চাকরি করেন, জমি জমা কিনেছেন, এই যে সব ব্যাপার। আসামের গত 13ই ডিসেম্বর একটা কেস হয়েছে, দেখেছেন, যে বিদেশি বলে ঘোষিত হলে তার জমি জমাও থাকবে না, চাকরি বাকরি থাকবে না, তার পাসপোর্ট কেড়ে নেওয়া হবে, তার ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে, যদি ওখানে থাকার বেনাগরিক হিসেবে থাকার অধিকারটা দেবে। এটা 13 তারিখে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছে, 13 ডিসেম্বর। দেখবেন আমি ফেসবুকে তাই নিয়ে কিছু লিখেছি। ফলে আমরা বলছি যে দেখেন, এই 1-1.5 কোটি মানুষ দরখাস্ত করে নাগরিকত্ব পাবেন, এটা সরকারের এরকম পরিকাঠামো নেই। সরকার এই দরখাস্ত করে নাগরিকত্ব দেবে বলে কেউ জীবদ্দশাতে পাবেন না, অথচ নাগরিকত্বটা আমাদের দৈনন্দিন প্রয়োজনের জিনিস। সেই জন্যে আমরা দাবি করেছি, সেইটা সিপিএম কংগ্রেসকে আমরা বোঝানোর চেষ্টা করছি, তারা মোটামুটি একমত হয়েছেন। আর আপনাদেরও বলছি, আপনারা আওয়াজ তুলুন যে বিজেপি এটা 2014 31শে ডিসেম্বর একটা কাট অফ ডেট করেছে, হোক ওই 2014 31শে ডিসেম্বর কাট অফ হোক, আমরা সেটা মানছি। কিন্তু ওই কাট অফটা হতে হবে নাগরিকত্বের ভিত্তিবর্ষ। মানে ওই 31শে ডিসেম্বর 2014 আগে যারা ভারতে এসেছেন এবং স্থায়ীভাবে ভারতে বসবাস করেন, তার একটা প্রমাণ দেখাতে পারলে, সেই প্রমাণ একটা, মানে আসামের ক্ষেত্রে 14টা ডকুমেন্ট সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছে। আমার মনে হয় তার সাথে আর 4-5টা যোগ হোক,
যে এই যে মোট 20টা ধরুন অ্যাপ্রক্সিমেটলি একটা 20টা ডকুমেন্ট, তার মধ্যে একটা দেখাতে পারলে যে তারা 14 সালের আগে থেকে ভারতে বসবাস করেন, তাহলে তাকে নাগরিক ঘোষণা করে একটা আইন হোক। ওই মুখে মুখে বললে হবে না, আইনই হলো যে তার আগের ডকুমেন্ট দেখাতে পারলে তিনি নাগরিক, এবং এটা করা যায়। এটা আমাদের দেশের সংবিধানে আটকাবে না, এর দৃষ্টান্ত আছে। আমি এই কথাগুলো বলবার জন্যে আপনাদের সামনে এসেছিলাম। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।